আলিপুর জেল থেকে ইতিহাসের প্রতিধ্বনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর জেল একটি উল্লেখযোগ্য স্থান। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী থাকাকালীন এটি একটি কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ঋষি অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীণা দাস প্রমুখকে আলিপুর জেলে বন্দী রাখা হয়েছিল। এখানেই কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচরণ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীমোহন সাহা মাতৃভূমির ঋণ শোধ করার জন্য অবলীলায় ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যে ঘটনা উল্কাপিণ্ডের মতো জ্বলে ওঠে সেটি হল মানিকতলার বোমা তৈরির কারখানা আবিষ্কার। এই ঘটনাটি আলিপুর বোমা মামলা নামেও খ্যাত। বোমা বিচারের মামলায় অভিযুক্ত সব বিপ্লবীদের এখানে রাখা হয়েছিল। সেই দেশপ্রেমিক বিপ্লবীদের রক্তমজ্জায় সিক্ত এই স্থানটি এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। নেহরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানালা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস, লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকবার জন্য অপ্রতুল। ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশ কারা ব্যবস্থা কেমন ছিল সেটা সবাইকে বোঝানোর জন্য। 4 নম্বর কক্ষ। 100 বছরের পুরনো এই ভবনটি ব্রিটিশ শাসিত ভারতের মূল স্থাপত্যের স্মৃতি রক্ষার্থে রাখা হয়েছে। যেসব বন্দীরা একসাথে এখানে অন্তরীণ ছিলেন তাদের কেমন অবস্থায় রাখা হতো তার একটা ধারণা এই কক্ষ থেকে পাওয়া যায়। পূর্বের ঔপনিবেশিক প্রশাসকরা কারাগার সম্পর্কে যে মনোভাব পোষণ করতেন এই ভবনটির বিন্যাসে তা প্রতিফলিত হয়েছিল। একই কক্ষে থাকা সত্ত্বেও বন্দীদের একে অপরের মধ্যে অতিরিক্ত কথাবার্তায় নিষেধ ছিল। সেই জন্য পাথরের তৈরি অপ্রশস্ত বিছানার বালিশগুলো একটি আরেকটির বিপরীতে এমনভাবে রাখা যাতে দুজন বন্দী পরস্পরের সাথে কোনো ব্যক্তিগত আলোচনা না করতে পারেন। কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে ভাগ করা যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের না রাখা যায়। মহিলা এবং দেওয়ানি বন্দীদের অর্থাৎ সিভিল প্রিজনারদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাতে সর্বক্ষণ নজরদারি থাকত। প্রহরীরা পর্যায়ক্রমে কক্ষের ভেতরে এক টানা লম্বা পরিসরটিতে নিয়মিত টহল দিত এবং বাইরের চৌহদ্দিতে ঘোরাফেরা করার সময় গরাদযুক্ত জানালাগুলি থেকেও তারা কড়া নজর রাখত। প্রতিটি কারাকক্ষে শৌচাগার এবং স্নানের জায়গা ছিল। ঔপনিবেশিক উত্তরকালের ভারতে বিভিন্ন ধর্মাবলম্বী বন্দীরা তাদের নিজ নিজ ধর্ম পালনের এবং প্রার্থনা জানানোর স্বাধীনতা পেতেন। দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙানো এবং মূর্তি স্থাপনের জন্য অস্থায়ী বেদি বানিয়ে অর্চনা করার অনুমতি ছিল। মনে করা হয় 3য় শ্রেণীর সবচেয়ে বিপজ্জনক বন্দীদের মাটিতে রাখা হতো। 2য় শ্রেণীর বা তুলনামূলকভাবে কম বিপজ্জনক রাজনৈতিক বন্দীদের জন্য সিমেন্ট দিয়ে বানানো বিছানা বরাদ্দ ছিল। উচ্চ শ্রেণীর বন্দীদের পৃথক কক্ষে রাখা হতো। ইউরোপিয়ান বন্দীদের স্থান হতো অন্য ওয়ার্ডে। The Watchtower and Chapel. The Watchtower is an octagonal double-storied structure which is 30 feet high
and is the tallest structure within the jail campus. Sentries could watch all the prison cells and the open spaces in between from the terrace of this structure. The British police was partial towards the European prisoners and had constructed a small chapel at the ground floor for the European and Christian inmates. Under trial cells and female ward. There is an enclosed area next to the gallows with one single-storied and two double-storied buildings where the under-trials were kept. There is a go-down on the eastern side of these cells. There used to be a small female ward next to the go-down, but it was demolished later, when a separate jail for female prisoners was created on Belvedere Road. Ward number 5. A paved walkway from the watchtower cuts through the open space between ward numbers 4 and 5 and leads to the old two-storied hospital building, which has now been converted into a museum. On the right hand is ward number 5, the ground floor of which has been converted into an art gallery and for video projection of India's freedom movement. The art gallery contains paintings and sculptures on the theme of our freedom struggle by eminent painters and sculptors of India. The gallows. Opposite the Netaji cell is a small single-storied building with 4 small rooms meant for the prisoners going to the gallows. Prisoners sentenced to death were brought to this cell the night before. The gallows are right in front of these cells, fixed on a raised platform. A small room next to the gallows was the doctor's chamber, where the dead bodies were certified for cremation and other last rites after they were hanged. There used to be a canal running through the jail complex in the olden days. Unclaimed bodies from the gallows were thrown into the canal, and they floated into the Tully's Nala before being washed away into the river Hooghly. ফাঁসিকাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়, তাদের মধ্যে অনন্তহরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতেন। আলিপুর জেলের ফাঁসি কাঠ। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। ফাঁসি কাঠ ও ব্রিটিশরা। ফাঁসি কাঠ বোঝাতে ফরাসি শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেনশিয়া শব্দ থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার। এলাকার মানুষদের দমন করার জন্য ঔপনিবেশিক শাসকদের মুখ্য হাতিয়ারগুলো ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তিদান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ড দেওয়া। ফাঁসি কাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের ওপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য।
বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রকৃতি বিপ্লবীর একমাত্র পথ। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে দিতে একটু পিছু হয় না। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আজ জেলে একবার বিদায়